নমস্কার সবাইকে, স্বাগত জানাই সবাইকে মাধ্যমিক এক্সপ্রেস 2K26-এ। তো আজকে আমরা ভৌত বিজ্ঞানের আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়টা অনশটের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। শুরুতে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে আলোচনা করব। রাসায়নিক বন্ধন বা ইংরেজিতে যাকে বলা হয় কেমিক্যাল বন্ডিং। একই মৌলের বা একাধিক মৌলের দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ হয়ে স্বাধীন সত্তা বিশিষ্ট কোনো যৌগ গঠন করে তাকেই রাসায়নিক বন্ধন বলে। প্রকারভেদ। রাসায়নিক বন্ধন কয়েক প্রকারের হয়ে থাকে, যথা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তো এই যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক বন্ধনগুলো আমরা দেখলাম, এর মধ্যে প্রথম যে দুটো আছে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন, আমাদের মাধ্যমিকের পাঠ্যক্রম অনুসারে আমাদের আলোচ্য বিষয় আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যেই সীমিত থাকবে। চলো নোট ডাউন করে নাও। এবারে আমরা রাসায়নিক বন্ধন সংক্রান্ত কতিপয় সূত্র, যথা দ্বৈত সূত্র বা ল অফ ডুপ্লেট, অষ্টক সূত্র বা ল অফ অক্টেট, এসব সম্পর্কে একটু জানার জন্য চেষ্টা করব। চলো দ্বৈত সূত্র নিয়ে শুরু করা যাক। দ্বৈত সূত্র।
দেখো, ছোট ছোট যে সমস্ত পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম নয় কারণ হিলিয়াম যেহেতু একটি নিষ্ক্রিয় গ্যাস, সাধারণত যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে, সাধারণত বলছি, কারণ নিচের দিকের যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে যেমন জেনন, রেডন, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা সাধারণত অংশগ্রহণ করে না। সেই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। তো এই হিলিয়াম ব্যতীত হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এই ধরনের যে মৌলগুলো রয়েছে, এরা নিজেদের সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন রাখার প্রবণতা দেখায়। এই দুটি ইলেকট্রন রাখার যে প্রবণতা, এটা কেন দেখায়? কারণ সর্ববহিস্থ কক্ষে যদি এরা দুটো ইলেকট্রন রাখতে পারে তাহলে 1s2 এস যে অরবিটালটা আছে সেটা ফুলফিল থাকে এবং সে স্থিতিশীলতা অর্জন করে। তো এই যে দুটো ইলেকট্রন রাখার যে প্রবণতা, একেই দ্বৈত সূত্র বা ল অফ ডুপ্লেট বলে অভিহিত করা হয়। দ্বৈত সূত্র। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম প্রভৃতি মৌলগুলি স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে নিজেদের সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন রাখার প্রবণতা দেখায়। ইহাই দ্বৈত সূত্র, দ্যাট ইজ ল অব ডুপ্লেট নামে খ্যাত। এবারে ল অফ ডুপ্লেটের মতো আমাদের এই ছোট ছোট মৌলগুলো বাদে এর পরবর্তী যে মৌলগুলো আছে, তাদের তো সর্ববহিস্থ কক্ষে এস অরবিটাল থাকে না, তাদের থাকে পি অরবিটাল। এবার সেই পি অরবিটালকে ফুলফিল করতে গেলে তারা পি অরবিটালে পিতে পি কক্ষে হচ্ছে তিনটে অরবিটাল থাকে, তাহলে এক একটা অরবিটালে দুটো করে, তিন দুগুণে ছয়, ছটা, আর তার আগের যে এস অরবিটাল তার দুটো, টোটাল আটটা ইলেকট্রন তারা সর্ববহিস্থ কক্ষে রাখার চেষ্টা করে। কেন? স্থিতিশীলতা অর্জনের জন্য। তো তাদের ক্ষেত্রে তো দ্বৈত সূত্র কার্যকর হবে না, সেক্ষেত্রে আমরা যে সূত্রটাকে গণ্য করি সেটা হচ্ছে ল অফ অক্টেট বা অষ্টক সূত্র। অষ্টক সূত্র। মৌল সমূহ হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ব্যতীত স্থিতিশীলতা অর্জনের জন্যে ইলেকট্রন গ্রহণ বা প্রদান বা শেয়ারিং, যেটাকে ভাগাভাগিও বলা যায়, এর মাধ্যমে সর্ববহিস্থ কক্ষে
8টি ইলেকট্রন রাখার প্রবণতা প্রদর্শন করে। ইহাই অষ্টক সূত্র বা ল অব অক্টেট নামে। তো এই অষ্টক সূত্রের কিছু ব্যতিক্রম আছে। অষ্টক সূত্রের ব্যতিক্রম, প্রথমেই যে উদাহরণটা আমরা দেখব সেটা হচ্ছে যেমন বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, প্রভৃতি যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8-এর কম ইলেকট্রন থাকে। যেমন বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের সর্বশেষ কক্ষে সাধারণত 4টে ইলেকট্রন থাকে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, সেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 6টা ইলেকট্রন থাকে। আর 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে তার মানে 8-এর থেকে কম ইলেকট্রন, 8-এর থেকে বেশি ইলেকট্রন কাদের থাকে, যেমন ধরো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের শেষ কক্ষে 10টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা দ্বৈত সূত্র জানলাম, অষ্টক সূত্র জানলাম এবং অষ্টক সূত্রের ব্যতিক্রমটাও জানলাম। তো চলো লিখে নাও। এবারে আমরা দেখব তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন এবং আয়নীয় যৌগ সমূহ। তড়িৎযোজী বন্ধন ও তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে
কোনো তড়িৎ ধনাত্মক মৌল এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে। আর তড়িৎ ঋণাত্মক মৌল ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। এই ক্যাটায়ন ও অ্যানায়ন যে আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলে। এবং গঠিত যৌগকে আয়নীয় যৌগ বলে। একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে তড়িৎযোজী হোক বা সমযোজী হোক, যে কোনো প্রকার বন্ধন গঠনের ক্ষেত্রে আমাদের প্রোটন বা নিউট্রনের কোনো ট্রান্সফার বা আদান প্রদান হবে না। যত গল্প সব ইলেকট্রনকে নিয়ে। আরো মোর স্পেসিফিক্যালি বলতে গেলে বহিস্থ, সর্ববহিস্থ যে কক্ষের যে ইলেকট্রন থাকে তাদেরই আদান প্রদান বা শেয়ারিং এর মাধ্যমে বন্ধনগুলি গঠিত হয়। সেই জন্য সর্ববহিস্থ যে কক্ষ রয়েছে তাকে তোমার যোজ্যতা ইলেকট্রন বলে। সর্ববহিস্থ কক্ষকে যোজ্যতা কক্ষ এবং সর্ববহিস্থ কক্ষে অবস্থিত ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। এবারে আমরা আয়নীয় বা তড়িৎযোজী যৌগের কতিপয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। আয়নীয় যৌগগুলি উচ্চ গলনাঙ্ক ও উচ্চ ফুটনাঙ্ক বিশিষ্ট। আয়নীয় যৌগগুলি অজৈব দ্রাবকে যেমন জল দ্রবীভূত হলেও জৈব
দ্রাবকে যেমন কেরোসিন, পেট্রোলিয়াম, দ্রবীভূত হয় না। আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। আয়নীয় যৌগগুলি একক যৌগ রূপে অবস্থান করে না, বরং পরস্পর অসংখ্য যৌগ মিলিত হয়ে জ্যামিতিক কেলাস রূপে বিদ্যমান থাকে। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটি ব্যবহার না করে সংকেত ভর ব্যবহৃত হয়। I hope you all understand. Now please take down this. আমরা ইলেকট্রন ডট বা লুইস ডট চিত্রের মাধ্যমে কতিপয় গুরুত্বপূর্ণ আয়নিক যৌগ গঠনের প্রক্রিয়াটা দেখব। এই যে লুইস ডট বা ইলেকট্রন ডট স্ট্রাকচার, এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো একটা আয়নীয় অথবা সমযোজী যৌগের লুইস ডট গঠন কিন্তু দেবেই দেবে। তো প্রথমেই লিথিয়াম হাইড্রাইড সবচেয়ে বেসিক আয়নিক যে যৌগ সেটা নিয়ে আলোচনা করা যাক। আমরা লিথিয়ামের
ইলেকট্রন বিন্যাস দেখব। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s on। অপরদিকে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s on। এবার দেখো, যেহেতু লিথিয়াম এবং হাইড্রোজেন উভয়ই খুব ছোট ছোট মৌল এবং এদের পি অরবিটাল নেই, তাহলে এরা স্থিতিশীলতা অর্জনের জন্য কি করবে? নিজেদের শেষ কক্ষে দুটো ইলেকট্রন অর্জনের চেষ্টা করবে। তো বেসিক ভাবে দেখো, এর একটা যে ইলেকট্রন আছে 2s অরবিটালে, সে একটা ইলেকট্রন যদি এরা হাইড্রোজেনকে দিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে? a1s2 হয়ে যাবে, a1s2 হয়ে যাবে। সেটাই দেখা যাক। ধরো আমরা লিথিয়ামকে রেড দ্বারা ডিনোট করলাম। লিথিয়াম ইলেকট্রন। আমরা সাধারণত লুইস ডটের মাধ্যমে যে যৌগটার ক্ষেত্রে তোমার সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন আছে আমরা সেটাই দেখাই। এবার সর্ববহিস্থ কক্ষে যেহেতু 2s on আছে, তাহলে সেই একটা দেখলাম লিথিয়াম। এর ইলেকট্রন বিন্যাসটা নিচে লিখে দেব যে 2 1। আর এখানে ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রনকে আমরা ক্রস দ্বারা প্রকাশ করব এবং একটা ডট দ্বারা প্রকাশ করব। হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে এদের যে যৌগ যেটা গঠিত হবে, সেই যৌগের ক্ষেত্রে আমরা এই যে ইলেকট্রনটা একটা অ্যারো এর মাধ্যমে দেখিয়ে দিলাম, একে দিয়ে দেবে। তখন কি হবে? লিথিয়াম একা পড়ে থাকলো এবং হাইড্রোজেনের উপরে লিথে নিজের ক্রস ওর ডট। তাহলে লিথিয়ামের হয়ে গেল 0, হাইড্রোজেনের হয়ে গেল 1s2। উভয় স্থিতিশীলতা অর্জন করলো এবং তাই জন্য কি হবে? লিথিয়াম হয়ে যাবে, যেহেতু এর একটা ইলেকট্রন ছিল, এবার ইলেকট্রনের জন্য আমরা নেগেটিভ চার্জ ব্যবহার করি, আর ইলেকট্রন যা গ্রহণ করে তাকে আমরা নেগেটিভ চার্জ ব্যবহার করে প্রকাশ করি, আর যে ইলেকট্রন বর্জন করে তার ক্ষেত্রে আমরা প্লাস চার্জ বা পজিটিভ চার্জ দ্বারা প্রকাশ করি। আমরা দেখতে পেলাম যে লিথিয়াম হাইড্রাইড যৌগটা গঠিত হলো। একসাথে লেখা যায় লিথিয়াম হাইড্রাইড। তো এখানে যে ঘটনা প্রবাহ ঘটলো সেটা একবার লিখে নেওয়া যাক। লিথিয়াম এর সর্ববহিস্থ কক্ষের অতিরিক্ত একটি ইলেকট্রন বর্জন করে হিলিয়ামের ন্যায় অনেস্টু স্থিতিশীলতা অর্জন করবে এবং লিথিয়াম প্লাস তৈরি হবে। অপরদিকে হাইড্রোজেন ওই ইলেকট্রনটি গ্রহণ করে হিলিয়ামের অনেস্টু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে
হাইড্রোজেন মাইনাস গঠন করবে। লিথিয়াম প্লাস এবং হাইড্রোজেন মাইনাস স্থির তাড়িতিক আকর্ষণ দ্বারা লিথিয়াম হাইড্রাইড নামক আয়নীয় যৌগের জন্ম দেবে। একইভাবে আমরা পরবর্তীতে যে সমস্ত সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যে সমস্ত ব্যাপারগুলো আমরা দেখব, তখন তোমরা একইভাবে সেই বর্ণনাটা লিখে নেবে। এবারে আমরা দেখব সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম 281, তাহলে সর্ববহিস্থ কক্ষে 1 প্লাস ক্লোরিন। ক্লোরিনের কি আছে 287, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। এবারে দেখো সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষের যে একটা ইলেকট্রন আছে সেটা যদি একে দিয়ে দেয় তাহলে এর 8 হয়ে যাবে, আর সোডিয়ামের 28, সোডিয়ামেরও 8টাই থেকে যাবে। তাহলে উভয় স্থিতিশীলতা অর্জন করে নেবে সেক্ষেত্রে। তাহলে সোডিয়াম কি হলো Na প্লাস, তার ইলেকট্রন বিন্যাস 28 প্লাস, ক্লোরিনের ক্ষেত্রে সোডিয়ামের ডটটা লাল দিয়ে বোঝালাম, এর ইলেকট্রন বিন্যাস হলো 288 মাইনাস, তাহলে এরা যৌগ যেটা গঠন করলো সেটা NaCl। এবারে আমরা দেখি ক্যালসিয়াম অক্সাইড। একইভাবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 282, সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন লিখলাম, প্লাস অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 26, এর ক্ষেত্রে রেড দিয়ে ক্রস দেওয়া যাক। এই অ্যারোটা দিতে আমি ভুলে গেছিলাম। তাহলে এখান থেকে কি পাবো, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস অক্সিজেন 2 মাইনাস, এর হচ্ছে 2828, 1 2 3 4 5 6। এবার ওর কাছ থেকে যে দুটো পেলাম সেই দুটো এই, আর যে যৌগটা গঠিত হলো সেটা হচ্ছে ক্যালসিয়াম। এবার এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এতক্ষণ আমরা একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা দেখব ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 28, এক্সট্রিমলি সরি, ক্যালসিয়ামের 2882, 288। এবার ঠিক আছে,
ম্যাগনেসিয়াম 282, তাহলে বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন, ডট দ্বারা প্রকাশ করলাম, প্লাস দেখো ক্লোরিন যেহেতু দুটো, তাহলে আমাদের কি করতে হবে, আমরা আলাদা আলাদা ভাবে দুটো ক্লোরিন লিখে নিলাম। এই একটা ক্লোরিন, এই আর একটা ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা কি লিখি, 287। ক্লোরিনের ইলেকট্রন গুলোকে আমরা ক্রস দ্বারা দেখাবো, উপরেরটা ছেড়ে দিই। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6। ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রন একটা ক্লোরিনকে দিল, তাহলে এর 8টা হয়ে গেল। ম্যাগনেসিয়ামের অপর ইলেকট্রনটা আরেকটা ক্লোরিনকে দিল, এর 8টা হয়ে গেল। আর ম্যাগনেসিয়ামের কি হলো, 2 এর 8টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে থাকবে। তাহলে কি পেলাম, ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস দুটো ক্লোরিন Cl মাইনাস Cl মাইনাস, এর ইলেকট্রন বিন্যাস 28, এদের ইলেকট্রন বিন্যাস 288। পাওয়া ইলেকট্রনটা আগে বসাও, তারপর ওর থাকা ইলেকট্রন গুলো ক্রস 1 2 3 4 5। পেলাম আমরা এমজি সেল। তাহলে আমরা আয়নীয় বন্ধন গঠনের প্রক্রিয়াটা দেখে নিলাম। চলো নোট ডাউন করে নাও। তো এবারে চলো সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করা যাক। সমযোজী বন্ধন, স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে দুটি একই মৌলের বা দুটি ভিন্ন মৌলের পরমাণুগুলি পরস্পর সমান সংখ্যক ইলেকট্রন শেয়ারিং বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। সেই যৌগকে বলে সমযোজী যৌগ। সমযোজী যৌগের বৈশিষ্ট্য নাম্বার 1, সমযোজী যৌগগুলি নিম্ন গলনাঙ্ক
ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। সমযোজী যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। সমযোজী যৌগগুলি ধীর গতিতে বিক্রিয়া ঘটায়। সমযোজী যৌগগুলি কঠিন বা গলিত বা দ্রবীভূত কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। সমযোজী যৌগগুলি সমবায়তা ধর্ম প্রদর্শন। তো সমযোজী আয়নীয় যৌগের বৈশিষ্ট্যের মতো সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। এবারে আমরা কতিপয় সমযোজী যৌগের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমেই যে যৌগটা আসবে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড HCl। দেখো, হাইড্রোজেনের একটা ইলেকট্রন বিদ্যমান, প্লাস এর হচ্ছে 1। ক্লোরিনের ক্ষেত্রে 287। ক্লোরিনেরটাকে আমরা ক্রস দ্বারা প্রকাশ করি। তাহলে এর একটা ইলেকট্রন স্ক্যারসিটি আছে, যদি এরা পরস্পর যদি শেয়ারিং করে নেয় তাহলে দেখো নিজেদের ভেতরে উভয়ই 8টা ইলেকট্রনের ভাগীদার হয়ে যাবে। তো ওরা করবে কি, এই হলো হাইড্রোজেন, এই হলো ক্লোরিন। ক্লোরিনের 1 2 3 4 5 6। ক্লোরিনের একটা ক্রসটা একটু দূরে দাও। আর হাইড্রোজেনের সে একটা ইলেকট্রন। এবার এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন জোড়, এ হাইড্রোজেনেরও অংশ হয়ে গেল, ক্লোরিনেরও অংশ হয়ে গেল। তাহলে ক্লোরিন যে ইলেকট্রন বিন্যাস অর্জন করছে সেটা হচ্ছে 288 অর্থাৎ অক্টেট, হাইড্রোজেন 2 অর্থাৎ টুপলেট। যৌগটা পেলাম HCl। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যৌগ, সেটা হচ্ছে নাইট্রোজেন N2। নাইট্রোজেনের দুটো আমরা পরমাণু লিখি। ধরো নাইট্রোজেন N, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 2 5 5। তাহলে 1 2 3 4 5। আরেকটা নাইট্রোজেনকে আমরা রেড দিয়ে লিখব।
ক্রস 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 025 কি হবে? তিনটে, এর তিনটে, এর তিনটে। দেখো এর রয়েছে 5টা, আর তিনটে হলে এর অক্টেট ফুলফিল হবে। এরও রয়েছে 5টা, তিনটে হলে অক্টেট ফুলফিল হবে। তাহলে এর তিনটে, এর তিনটে, টোটাল 6টা ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ারিং করে নেবে। কি হলো তাহলে? 1 2 3। 1 2 3। তাহলে 3 আর 3 6 2 8, এর হলো 28, এর হলো 28। তাহলে এটাকে আমরা লিখবো ট্রিপল বন্ড দিয়ে লিখবো। এখানে সিঙ্গেল বন্ড দেওয়া যায়, নাও দেওয়া যায়। HCl। আর এর হচ্ছে নাইট্রোজেন, 1 2 3 ট্রিপল বন্ড আর একটা নাইট্রোজেন। এবারে চলো দেখা যাক জলের গঠন। H2O, দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, 1 1। অক্সিজেনের ক্ষেত্রে 2 6। এর হচ্ছে 6টা। একটা একটা নিজেদের ভিতরে শেয়ার, একটা একটা নিজেদের ভিতরে শেয়ার। গুড। তাহলে কি পাবো লাস্টে? অক্সিজেন ক্রস 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 ক্রস। পেলাম তাহলে আমরা হাইড্রোজেন, অক্সিজেন। এটা হচ্ছে জলের অণু। এবারে আমরা তোমরা নোট ডাউন করে নাও। এরপরে আমরা ইথিলিন এবং অ্যাসিটিলিন দুটো আরো দুটো গুরুত্বপূর্ণ সমযোজী যৌগের গঠন দেখব। অ্যাসিটিলিন, it is HC triple bond CH, ওয়ার C2H2, যে কোনো ফর্মেই আসতে পারে। প্রথমে দেখো আমরা কাঠামোটা বানাবো। হাইড্রোজেন, কার্বন, কার্বন, হাইড্রোজেন। হাইড্রোজেন বাবুর একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। কার্বনের কি হবে? কার্বনের হাইড্রোজেন অন অন, কার্বনের হচ্ছে 2 4 2 4 4, এটা বিবেচ্য। 1
1 2 3 কি হবে, এই পাশের ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে শেয়ার, এই পাশের ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার, আর দুটো কার্বন পরমাণু নিজেদের ভিতরে তিন, এ তিনটে দেবে ও তিনটে দেবে, টোটাল 6টা ইলেকট্রন নিজেদের ভিতরে শেয়ারিং হবে। ফাইনালি কি পাবো, তো কার্বন কার্বন এদের নিজেদের ভেতরে 1 2 3 4 5 6 হাইড্রোজেন হাইড্রোজেন, এ দিল 1 এ দিল 1, কার্বনের 1 কার্বনের 1, এর হলো 2, এর হলো 2 8, এর হলো 2 8, এর হলো 2, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন ट्रिपल बॉन्ड कार्बन सिंगल बॉन्ड और HC ट्रिपल बॉन्ड CH और C2H2 और অ্যাসিটিলিন। তো দেখতেই পেলে যে আমরা সমযোজী বন্ধনটা লুইস ডটের মাধ্যমে বা ইলেকট্রন ডটের মাধ্যমে কিভাবে করলাম। সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আজকে ভৌত বিজ্ঞানের কেমিস্ট্রি শাখার দ্বিতীয় যে চ্যাপ্টারটা আমাদের ছিল সমযোজী ও আয়নীয় বন্ধন, সেটা আমরা সম্পূর্ণ করলাম একটা অনশটের মাধ্যমে। তো আশা করি তোমরা প্রত্যেকটা কনসেপ্ট একদম ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্স খোলা রইলো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, and most importantly stay tuned with Study and Joy. Good evening.